আমি এই সময় খুব চর্চিত, আলোচিত, সমালোচিত যে বিষয় সেটি নিয়ে শুরু করি, যেহেতু অনেক আলোচনা হচ্ছে। ছোট করে যদি জানতে চাই, মিরাজ মিয়া আপনার কাছ থেকে শুরু করি, তারপরে আজিজুল বাড়ি হেলাল আপনার কাছেও আসবো, যে বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদের চাঁদাবাজির সম্পৃক্ততার যে অভিযোগ উঠছে, সমন্বয়ক জানে আলম অপুর ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি তিনি অভিযোগটি করছেন তার বিরুদ্ধে, এবং তারপরে যে এই হাঁসের মাংস নীলা মার্কেট থেকে ওয়েস্টিন, এই বিষয়গুলো ভাইরাল হয়ে গেল। আমি আসলে মানে ঠিক চাঁদাবাজির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে মিরাজ মিয়া আপনার এবং আপনাদের মন্তব্য, আপনাদের দলের মন্তব্য একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহ আলোচক হিসেবে হেলাল ভাই আছেন, হেলাল ভাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যারা দর্শক হিসেবে দেখছেন। আহ চাঁদাবাজির যে অভিযোগ সেটি আমি প্রথমেই একটু ক্লিয়ার করে নিই। আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে, সে উপদেষ্টা হোক কিংবা রাষ্ট্রের যত বড়ই দায়িত্বে থাকুক না কেন, কেউ যদি রাষ্ট্রীয় কোনো চাঁদাবাজের সাথে কিংবা কোনো অফেন্সের সাথে জড়িত থাকে, সেটির যেন সুষ্ঠু তদন্ত হয়, তার রাষ্ট্রীয় পদ পদবি সেই সুষ্ঠু বিচার পাওয়ার ক্ষেত্রে যেন বাধাগ্রস্ত হয়ে না দাঁড়ায়। দ্বিতীয়ত হচ্ছে জানে আলম অপুর যে বিষয়টি, সেটি আসলে আপনারাও দেখেছেন। অপুর মূলত এখানে অপুর যে স্ত্রী, তিনি গত কয়েকদিন আগে তিনি হচ্ছে শাহবাগে প্রেস কনফারেন্স করেছেন। তিনি জানিয়েছেন আসলে চাঁদাবাজের যে বিষয়টি, অপুকে আসলে তার বাসা থেকে নয়, বরং হচ্ছে তাকে বাসা থেকে অপহরণ করে হচ্ছে নিয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখি যে বিভিন্ন যারা ফ্যাক্ট চেকার যারা আছেন, তাকে অপুকে অপহরণ করা হয়। মূলত অপহরণের আগে অপু যে একটি ভিডিও বার্তা দেয়, সেটি হচ্ছে যিনি ঢাকা দক্ষিণের যে জনাব ইশরাক হোসেন, যিনি আসলে বিএনপি রাজনীতির সাথে জড়িত, ইশরাক হোসেনের বাসায় আসলে অপু একটি ভিডিও বার্তা দিয়েছিল। এবং ইশরাক হোসেনের বাসা থেকে কিন্তু জানে আলম অপু তিনি কিন্তু গ্রেফতার হন। কিন্তু অপরদিকে আসলে অপুর বাসা যেখানে বাড্ডা, কিন্তু অপুকে সেখানে অপহরণ কে করে? আহ অপহরণ কি করে এটি আমরা সুষ্ঠু তদন্ত জানাই। এই অপহরণটি আসলে অপুর যে স্ত্রী, উনি আসলে সংবাদ সম্মেলনে বলেছেন যে অপুকে আসলে ওর বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। তো আমরা পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখতেছি যে অপুকে ওর বাসা থেকে অপহরণ করার পর তাকে হচ্ছে ইশরাকের বাসায় নিয়ে এসে তাকে একটি জোরপূর্বক একটি ভিডিও বার্তা বানানোর জন্য বলা হয়, যেটি জানে আলম অপুর স্ত্রী রিসেন্টলি করেছেন। তো ওই জায়গা থেকে পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকাররা দেখেছেন যে আসলে জানে আলম অপু যেখান থেকে ভিডিও বার্তাটি দিচ্ছেন, ওই যে প্লেসটি, ওই প্লেসটি মূলত ইশরাকেরই বাসা। কারণ ইশরাক এর আগে তার ফেসবুকে তার ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রামের ছবি তিনি শেয়ার করেছেন। পরবর্তী দেখা গিয়েছে জানে আলম অপুর ব্যাকগ্রাউন্ডে যেই আপনার সোফা কিংবা যেই ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডে আসলে ইশরাকের বাসারই ওই ছবিটা। তো এই জায়গা থেকে আসলে এটি ধরেই নেওয়া যায় আসলে ইশরাক আসলে তার যে পূর্ব শত্রুতা আসলে মেয়র ইস্যুটি যে কেন্দ্র করে আসিফ মাহমুদের সাথে, তার যে একটি আসলে দ্বন্দ্ব আছে আর কি, ওই জায়গা থেকে আসলে এটি ব্যক্তিগত শত্রুতা বশত তিনি তার বাসায় আসলে নিয়ে আসেন। তো ওই জায়গা থেকে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে 2024-এর গণ অভ্যুত্থানের পরে আসলে এইভাবে মানে একজন মানুষকে জোর করে তাকে গুম করে নিয়ে আসা এবং তাকে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়াতে বাধ্য করা। যে এখানে দেখা যাচ্ছে যে ওর পিছন থেকে যে ডিরেকশন দিচ্ছে, ওর সাথে আসলে ইশরাক আলমের সাথে সম্পৃক্ত যে চ্যানেলটি আছে বাংলা ভিশন, ওই বাংলা ভিশনের একজন সাংবাদিক, তার যে কণ্ঠ, এটির সাথে আসলে পিছন থেকে জানে আলম অপুর ভিডিও বানানোর জন্য যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল, হুবহু কণ্ঠ মিলে যাচ্ছে, যেটি আমরা পরবর্তীতে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ফেসবুক থেকে যারা ফ্যাক্ট চেকার আছেন তাদের ইয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটিতে আসলে জানে আলম অপুর স্ত্রী যেমন একটি বার্তা দিচ্ছেন, ওই দিক থেকে মেয়র ইশরাক এক কথা বলছেন, ওই দিক থেকে আসিফ মাহমুদ এক কথা বলছেন। এই জায়গা থেকে আমরা যেটি চাই যে রাষ্ট্রের যে একটি সুষ্ঠু তদন্ত হোক, যে আসলে অপু চাঁদাবাজ কিনা বা হচ্ছে তার থেকে জোরপূর্বক স্টেটমেন্ট নিয়েছি কিনা সেটি। আর দ্বিতীয়ত হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে যেটি আসছে, তিনি আজকে ওয়েস্টিনে গিয়েছেন, এটি একান্ত তার আসলে ব্যক্তিগত বিষয়। তিনি মানে উপদেষ্টা হিসেবে তিনি আসলে তার ব্যক্তি জায়গায় তিনি কোথায় লাঞ্চ করবেন, কোথায় ডিনার করবেন, একান্ত ব্যক্তিগত ইস্যু। কিন্তু এই বিষয়টি যেভাবে আলোচনায় আসছে, আমি মনে করি যে আসলে তার ব্যক্তিগত বিষয় আলোচনা ইস্যু আসার জি, আসার চেয়েও নিশ্চয়ই হাঁস গুরুত্বপূর্ণ খেতে একটি কোথায় যাচ্ছে ছিল সেটি তার আসলে তাকে। ব্যক্তিগত বিষয়। এটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু মানুষ প্রশ্ন করতে পারে যে মানে প্রায়ই ওয়েস্টার্নে যাওয়ার মতো সামর্থ্য আসলে উপদেষ্টা হিসেবে থাকবার কথা কিনা, সেটিও আমি আলোচনায় আনতে চাই না। কিন্তু আপনারা বলছেন ইশরাকের বাসায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টির ফ্যাক্ট চেকও আপনারা করছেন, কণ্ঠস্বর মেলাচ্ছেন, আরও অনেক কিছুই করছেন, কিন্তু যেই বিষয়গুলো অপু সেই বার্তায় বলল উপদেষ্টা আসিফকে নিয়ে, যে তার সাথে ফোনালাপ হয়েছে, ফোনে উপদেষ্টা আসিফের সাথে কথা হয়েছে, যেই বাইকটিতে ছিলেন আহ, 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 আসিফ মাহমুদ বলে তিনি বলছেন, আপনারা কি সেদিকে কোনো ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছেন যে আসলে জানে আলম মোরপুর ফোন আলাপটা কি ছিল, আসলেই সেই মোটরসাইকেলটি উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন কিনা, বা এই মোটরসাইকেলটি কার, এরকম কোনো ফ্যাক্ট চেক করেছেন নাকি শুধু ইশরাকের বিষয়ে ফ্যাক্ট চেক করছেন? হ্যাঁ, আমরা যদি ফ্যাক্ট চেক তো আমরা করিনি, বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন যারা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আছে তাদের ওখানে আমরা দেখেছি। এই জন্যই আমি প্রথমেই বলে নিয়েছি যে আসলে পুরো ব্যাপারটি আসলে এটি একটি
তদন্তের একটি বিষয়। এখানে পুরো ব্যাপারটি আমরা চাই যে এটি একটি রাষ্ট্রীয়ভাবে একটি তদন্ত হোক, তদন্তে আসলে যে দোষী সাব্যস্ত তাকে করা হোক। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে আসলে এই জানে আলম উপর ইস্যুটিকে আসলে যে ইস্যুতে আমাদের ফোকাস থাকা উচিত, যে এটি একটি তদন্ত করা কে দোষী বা কে চাঁদাবাজি, সেটি না গিয়ে আসলে আমরা ইস্যুটি চলে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ওয়েস্টিনে আসিফ মাহমুদ যাচ্ছে। সে একজন বর্তমান উপদেষ্টা হিসেবে আছে, তার যদি বেতনের দিক থেকেও চিন্তা করি সে এখন ওয়েস্টিনে যাওয়ার মতো তার সামর্থ্য আছে। তো ওই জায়গা থেকে আসলে ওটি আলোচনার ইস্যু না, যেহেতু তার একটি ব্যক্তিগত ইস্যু, আলোচনা হওয়া উচিত যে পুরো ব্যাপারটি আসলে কি ঘটেছে, এটি কারা ঘটেছে, নেপথ্যে কি আছে। আমরা বিশ্বাস করি যে এটি আসলে ইনভেস্টিগেট হওয়া উচিত। জি, আচ্ছা আমি একটু আজিজুল বাড়ি হেলাল আপনার কাছ থেকেও শুনতে চাই এই পুরো ঘটনা নিয়ে। বিএনপিকে খুব সরব হতে দেখলাম তা না, মানে খুব কিছু বলতে বা আওয়াজ তুলতে খুব দেখলাম তা না। আপনাদের আসলে এটা নিয়ে কি অবস্থান আহ, একটু জানতে চাই। শুনুন, আমার বক্তব্য হলো যে যে চাঁদাবাজি বা সন্ত্রাসী যেগুলো হচ্ছে 5ই আগস্টের পরিবর্তনের পরে, এগুলো কিন্তু কেস অফ ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়ালের একটা ঘটনা। এই ইন্ডিভিজুয়ালস যখন কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে বা কোনো রাজনৈতিক দল আবার যদি সেটাকে অ্যাকনলেজ করে, তখন আপনি সেটাকে বলতে পারেন রাজনৈতিক চাঁদাবাজি বা আপনার দলীয় চাঁদাবাজি। এখন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে যে ফ্যাক্ট চেকের কথা বলো, ফ্যাক্ট চেক করে কি হয়েছে না হয়েছে এটা জাতির সামনে হয়তো কোনো একদিন প্রকাশিত হবে। কিন্তু আমার বক্তব্য হলো এই সময়ে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যে অভ্যুত্থানের যে শক্তিগুলো আমরা ছিলাম, গণ অভ্যুত্থানে সেই শক্তির একটা ঐক্য গড়ে তোলা, এবং সেই ঐক্য আমরা গড়েও তুলেছি। এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে যাত্রা সেটাও আমরা শুরু করেছি। ঠিক এই মুহূর্তে আমি দেখলাম দীর্ঘদিন ধরে এবং দীর্ঘ 12 মাসের এই শেষের দিকে দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলকে, অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, তাদেরকে মেলাইন করার একটা অপচেষ্টাই বলবো, এটাকে অপচেষ্টা চলছে কিছুদিন ধরে। বিএনপির উপর দারুণ ভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী কত কিছু করে বিএনপিকে মেলাইন করা হলো। এবং এখন তো শুরু হয়েছে এনসিপির বিরুদ্ধে একই রকম এক ধরনের প্রচারণা। এবং দেখেন অন্য একটি রাজনৈতিক দল জামাতে ইসলাম, তার তো একটা স্টিগমা রয়েছে 71-এর আপনার অপরাধের জন্য। এইভাবে গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে যদি আপনার স্টিগমাটাইজ করা হয়, তাহলে কি হচ্ছে, বাংলাদেশে একটা ডিপলিটিসাইজেশনের কিন্তু আপনার একটা গণ উদ্যোগ অভ্যুত্থানের শুরু। শক্তি বলে তাদের কি কোনো অপরাধ যদি থেকে থাকে, অপকর্ম থেকে থাকে, সেগুলো নিয়ে প্রচারণা চালানো যাবে না? প্রচারণা চালানো যাবে কেন? সেগুলো দিয়ে আপনি তদন্ত করতে পারেন। যেমন আমি তো বললাম যে যে যেমন আসিফ মাহমুদের বিষয়টা, এটা হলো আসিফ মাহমুদের ইন্ডিভিজুয়াল একটা বিষয়। উপদেষ্টা বিধায় তার এইটাকে আমরা আরো এটার ইন্ডিভিজুয়ালিজম থাকতেছে না, সেখানে সরকার জড়িয়ে পড়ছে। আর সেজন্য বলছি যে এইটাকে যদি আপনি তদন্ত করে সাব্যস্ত, তদন্ত করে সবকিছু বের করতে করা হয়, তখন জাতির সামনে প্রকাশ করলে ভালো হয়। কিন্তু এখন এই বিষয়গুলোকে আপনি যত আলোচনায় আনবেন, তত আমি দেখলাম যে যে পরাজিত মাফিয়া তাদের অপকর্ম ঢেকে যাবে। আমাদের যে রাজনৈতিক এবং তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করার স্পেস দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বলছি যে আমরা যদি নিয়ম কানুনের মধ্যে থেকে, আমরা যদি অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রোড টু ডেমোক্রেসির দিকে হাঁটছে, আমাদের সকলকে সেই দিকে হাঁটতে হবে। এখন যদি আমি দেখলাম বিভিন্ন গণমাধ্যম বলেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, একটা অপচেষ্টা চলছে যে শেখ হাসিনার পরাজিত মাফিয়ার 17 বছর ভার্সেস ডক্টর ইউনূসের 1 বছর। এই যে বয়ানটা সামনে চালু হয়েছে, এই যে এই বয়ানের তো অন্যতম, মানে এর এর মধ্যে একজন ভাষ্যকার হচ্ছে মির্জা আব্বাস। তিনি বলছেন শেখ হাসিনা দেশের 12টা বাজিয়ে গেছেন, এই বর্তমান সরকার দেশের 24টা বাজায় দিছে। এটা তো তার বক্তব্য। হ্যাঁ, এইটাই বলছি যে দেখেন, বিএনপি একটা ডেমোক্রেটিক রাজনৈতিক দল। এই দলের বিভিন্ন জন তার রাজনৈতিক মতামত প্রকাশ করে। মির্জা আব্বাস যেভাবে বলেছেন, আবার আমার পার্টি থেকে আমরা বলেছি যে এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ডিভাস্টেড ইকোনমিক্স এবং একটা মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ডিটোরিয়েট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পেয়েছিল। সেই ফ্রাজাইল কন্ডিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারকে কাজ করতে হয়েছে। সরকার রিজার্ভ বাড়িয়েছে, সরকার সমাজের অস্থিরতা যে ছিল সে অস্থিরতা কমিয়েছে। এবং সবচেয়ে বড় যে আমাদের অর্জন, যে আমরা উই আর হেডিং টুয়ার্ডস রোড টু ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির দিকে হাঁটছে, এই বক্তব্য কিন্তু আমরা দিয়েছি। অর্থাৎ
বিএনপি যেটা ডেমোক্রেটিক রাজনৈতিক দল, সে তার বিভিন্ন জন তার মন্তব্য প্রকাশ করতে পারে। সরকার যে শেখ হাসিনা 12টা বাজিয়েছে, সরকার 24টা বাজিয়েছে, তারও কিন্তু অনেক পত্র পত্রিকা টেলিভিশনে এরকম অনেক রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে তিনি বলছেন। আবার আমরাও রাজনৈতিক ভাবে বলছি যে এই সরকার উত্তরাধিকার সূত্রেই একটা বিধ্বস্ত দেশ পেয়েছিল, সেখান থেকে সরকারকে ঘুরে দাঁড়াতে হচ্ছে, সেটাও কিন্তু আমরা বলেছি। জি, আপনাদের কি আসলে মানে যেটি নাসির উদ্দিন পাটোয়ারি আজকেই জুলাই সনদের একটি আয়োজনে তিনি বলছেন যে ডক্টর ইউনূস লন্ডনে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে লন্ডনে সিজদা দিয়ে এসছেন। এর পরে কি আপনাদের কোনো সুর নরম করার জায়গা এসেছে? জনাব আজিজুল বারী হেলাল, কেন জিজ্ঞাসা করছি, কারণ জি, আপনারাই এই সরকারের বিরুদ্ধে একসময় আন্দোলনের কথা বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে আপনারা জানেন, এরকম কথা একজন দুজন না অনেক নেতা দলের জি। বলে এসেছেন। তারপরে এখন আসলে আপনারা এমনটি বলছেন, আপনারা কি আসলে সুর নরম করার কোনো জায়গা আসছে? আসলে কি কোনো সিজদা দেওয়ার পরে অবস্থান পরিবর্তনের কোনো জায়গা শোনেন, হয়েছে? পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল ডিসকোর্স, এটা আপনাকে বুঝতে হবে। হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু কোনো অথরিটি না, সরকারের অথরিটি না, এনসিপির অথরিটি না। আপনি এটা ভালো করেই জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটু পপুলিস্ট কথা বা ডেমাগগ টাইপের কথাবার্তা বলে আলোচনায় থাকতে চায়। হাসনাত আবদুল্লাহরও একই অবস্থা। অর্থাৎ পলিটিক্যাল রেটরিককে আপনি পলিটিক্যাল কমেন্ট্রি হিসেবে ধরতে পারেন না। তারা যেটা বলছে, আহ, তারা কিন্তু কোনো অথরিটি না। আপনাকে দেখতে হবে যে এনসিপি থেকে কি বলা হচ্ছে, বিএনপি থেকে কি বলা হচ্ছে, সরকারকে কি বলা হচ্ছে। আপনি আহ, লন্ডন বৈঠকের পরে বাংলাদেশের যে রাজনৈতিক একটা সার্টেনিটি তৈরি হয়েছে, একটা বাংলাদেশ যে একটা অন্ধকারের 5ই আগস্টের পরে 8ই আগস্টে যখন সরকার ক্ষমতা নিল, সেই প্রথম দিন থেকে অর্থাৎ ডে ওয়ান থেকে আমরা কিন্তু বলে আসছি যে বাংলাদেশকে গণতন্ত্রের উত্তেজনা নির্বাচন দরকার। কিন্তু নির্বাচন নিয়ে যখন ধোঁয়াশা সৃষ্টি হলো, তখন আমরা আমাদের প্রশ্ন অব্যাহত রাখলাম সরকারের কাছে। প্রশ্নের উপর প্রশ্ন করলাম, কেন আপনি নির্বাচনের রোড ম্যাপ দিবেন না, কেন আপনি নির্বাচনকে দীর্ঘায়িত করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, আপনার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ভালোভাবে আমাদের এই পরিবর্তনকে মেনে নেয়নি, তারা তাদের ব্রেন চাইল্ড এখানে ষড়যন্ত্র করছে, সামাজিক অস্থিরতা বাড়ছে। আমরা প্রশ্নের উপর প্রশ্ন রেখে গেছি। যখন দেখলেন সরকার অনুধাবন করলো যে গণতন্ত্রের পথে উত্তরণ দরকার, তিনি একটা রোডম্যাপ ঘোষণা করলেন, তখন আমি দেখলাম কি আমাদের অভ্যুত্থানের কিছু শক্তি হতাশ হয়ে পড়লো এবং বিএনপি সাধুবদ্ধ হলো। কিন্তু আমাদের বক্তব্য হলো যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে আমাদের একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। সেই রাজনৈতিক সরকার প্রয়োজন যাতে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দরকার। সেই স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের কথা এনসিপিও বলছে, জামাতও বলছে, অন্যান্য দলও বলছে, আমরাও বলছি। সেই স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা 2 মাস ব্যাপী জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেখানে অন্য রাজনৈতিক দলও ছিল। প্রায় 15টা পয়েন্টে আমরা একমত হয়েছি জি, এবং কিছু নোট স্বচ্ছ অফ গ্রহণযোগ্য ডিসেন্ট। নির্বাচনের ব্যাপারে কোথাও কারো কোনো দ্বিমত নাই, কিন্তু জি, নির্বাচনের সময়টা নিয়ে অনেক দ্বিমত আছে। আমি একটু এখানেও আসি, আপনার কাছে আমি এই প্রসঙ্গেও আসবো। কিন্তু আমি যে আপনার কাছে সুর নরম করার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, আসিফ মাহমুদের ব্যাপারে আপনারা বলছেন যে এগুলো এখন আসলে প্রচারণা চালানো হচ্ছে, একটু এটা শুনে না, নিই আমি তারপরেই মনে বলছি হয়। দে আর নট দ্য অথরিটি, দে আর নট দ্য অথরিটি অফ জি, একটু এনসিপি অর গভর্নমেন্ট। জি, নির্বাচনের প্রসঙ্গটাতে আমি অবশ্যই আসবো। আমি মিরাজ মিয়ার কাছ থেকে নির্বাচন প্রসঙ্গটা একটু শুনে নেব। তবে তার আগে, আপনারা এখন খুব অন্তর্বর্তী সরকারের মানে এই যে রোড টু ডেমোক্রেসি যাবার পথে আছে বলে আপনারা তাদের খুব সমর্থনের জায়গায় আছেন আজিজুল বারী হেলাল। আপনারা এখন উপদেষ্টা আসিফের এই বিষয়েও খুব আলোচনা বা প্রচারণা চালানোর পক্ষে নন, কিন্তু আপনারা তো আসলে 3জন উপদেষ্টা। আপনারা যখন আব্দুস সাত্তার অভিযোগ করলেন, খালেদা জিয়ার পিএস আব্দুস সাত্তার সাবেক সচিব, তিনি অভিযোগ করলেন যে অন্তত 8জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আছে। বিএনপি বলল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এটি বিএনপির অভিযোগ নয়, এবং তিনি বলছেন আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা রাখি, তাদের সততার উপর আমরা আস্থা রাখি। অথচ আপনারাই তো 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, নাসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তা করেছিলেন তো আপনারাই। আমরা শুনুন, আমাদের এই পদত্যাগের যে দাবি, এটা তো এখনো জারি আছে। আমরা কি উঠিয়ে নিয়েছি দাবিটা? আমরা বলছি এই তাহলে আবার সরকারের এত আস্থা নিরপেক্ষ। রাখছেন কি করে? পদত্যাগ আবার আস্থা একসাথে হয় নাকি? আপনাকে বুঝতে হবে যে বিশাল একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট মাফিয়াকে বিদায় দেওয়ার পরে
এই সরকার একটা নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। সরকারের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য বলা হয়েছে যে সমস্ত উপদেষ্টা আপনার আপনার এনসিপি একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা যদি সরকার থেকে সরে আসে তাহলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় না। সুতরাং আমাদের এই দাবিটা এখনো জারি আছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো সরকার তার নিরপেক্ষ ভূমিকা পালন করে লেভেল প্লেইং ফিল্ড টু হোল্ড এ ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন, এইটা আমরা অবজার্ভ করছি। জি, প্রশ্নটাও এখানে যে আস্থা থাকলে পদত্যাগের দাবি কেন, আর পদত্যাগের দাবি করলে আস্থা আবার কোথা থেকে থাকে। আমি একটু নির্বাচন প্রসঙ্গেই আসি এবার। আপনারা বলছেন যে নির্বাচন, রোড টু ডেমোক্রেসি, সুষ্ঠু নির্বাচন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কারোর কোনো দ্বিমত নাই, কিন্তু মিরাজ মিয়া আপনাদের, আবারও নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি অথরিটি কিনা, তিনি কিন্তু আপনাদের হাসনাত থেকে শুরু করে নাহিদ ইসলামের উপস্থিতিতে তিনি এটি বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না। এই কথাটি তিনি বলছেন। তাহলে কবে আসলে নির্বাচন হবে? আপনারা আসলে কবে নির্বাচন চান? দেখেন, নির্বাচন নিয়ে যে ব্যাপারটি আলোচনায় আসছে, নির্বাচনী ইস্যুটি এটি অলরেডি সেটেল, এবং প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আসলে নির্বাচন তিনি ফেব্রুয়ারির মধ্যেই করবেন, এবং হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও কিন্তু বলেছেন যে আসলে নির্বাচন এটি ফেব্রুয়ারির মধ্যে। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও চাই যে এটি আসলে ফেব্রুয়ারি কেন, আপনি নির্বাচনটি আসলে নভেম্বরতে করতে পারেন, আপনি জানুয়ারিতে করতে পারেন, স্পেসিফিক ফেব্রুয়ারিতে কেন? এটি আগে হলেও সমস্যা নেই, কিন্তু আমাদের যে স্পেসিফিক দাবিটি, যেটি আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং আমাদের দলের যিনি আহ্বায়ক তারাও স্পষ্ট করেছেন যে আগামী নির্বাচন যেটি, সেটি হবে আসলে গণপরিষদ কাম সংসদ নির্বাচন। অর্থাৎ যেই নির্বাচনটি হবে আসলে একটি নতুন সংবিধানের দাবিতে একটি গণপরিষদ নির্বাচন হবে। প্রথমে একটি গণপরিষদ নির্বাচনের পরে আমরা চেয়েছিলাম যে একটি নতুন সংবিধান, এই সংবিধান ইস্যুতে তিনি তারা বলেছেন আর কি যে আগামী নির্বাচন হবে। তো এই জায়গা থেকে আসলে কেন বলেছেন, আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আসি। আপনারা জানেন যে জুলাই যে ঘোষণাপত্র হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রে আসলে একদম শেষের দিকে 25 কিংবা 26 নাম্বার দফায় সেখানে বলা আছে যে এই ঘোষণাপত্রটি পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদ এসে সেখানেই যেই সংবিধান সংশোধন করা হবে সেই সংশোধনীতে জুলাই ঘোষণাপত্রটি অন্তর্ভুক্ত করা হবে। তো এটি দ্বারা আসলে সরকার স্পষ্ট করে দিয়েছে যে আসলে গণপরিষদ বা এই ধরনের কোনো কিছু হচ্ছে না, নতুন সংবিধানও হচ্ছে না। সংবিধানের যে সংস্কারগুলো সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার এসে ধাপে ধাপে করবে। এবং হচ্ছে আপনি যদি ডক্টর আলী রিয়াজ স্যারের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, সেখানে তারা যে জুলাই সনদের একটা ড্রাফট তৈরি করেছে, সেই ড্রাফটেও তারা লিখেছে এই যে জুলাই সনদে যেই 160 থেকে 70টি যে সংস্কার বিষয়ক প্রস্তাবনা, রাষ্ট্রের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে যে সংস্কারগুলো আসতে যাচ্ছে, এই সংস্কারগুলো আসলে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা আছে। এখানে কিন্তু সাংবিধানিক সংস্কারও আছে জুলাই সনদের মধ্যে। তারাও সেখানে বলেছে যে এটি আসলে পরবর্তী নির্বাচিত সরকার এসে 2 বছরের মধ্যে ধাপে ধাপে করবে। এখন আমাদের দাবিটি যেই জায়গাটা স্পেসিফিক, যে আপনার ঐক্যমত কমিশনের সেখানে জুলাই সনদও বলা হচ্ছে পরবর্তী সংসদে এই সংসদগুলো আসলে অন্তর্ভুক্ত হবে, তারা ধাপে ধাপে এগুলো বাস্তবায়ন করবে। আবার প্রধান উপদেষ্টা যিনি আসলে লন্ডন সফরের পরে এসে তিনি নির্বাচনের তারিখ সেখানে ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হবে। আবার জুলাই যে ঘোষণাপত্রটি হয়েছে সেখানেও বলা হচ্ছে যে পরবর্তী সরকারের সংস্কারকৃত সংবিধানে এই ধরনের সংস্কারগুলো অন্তর্ভুক্ত হবে। এই জায়গাটিতে আমরা যেটি বলছি যে আসলে আমাদের যেই সংস্কার আছে, যে প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়, এই সংস্কার তো আসলে আমরা নির্বাচিত বা পরবর্তী সরকারের উপর আমরা ছেড়ে দিতে পারি না। কেন ছেড়ে দিতে পারি না? কারণ আমাদের অতীত যে ইতিহাস, রাজনৈতিক নির্বাচিত যে সরকারের যে ইতিহাস, সেটি কিন্তু আসলে ভয়াবহ। কারণ আমরা দেখেছি 1991 সালেও যে 3 দলীয় রূপরেখা হয়েছিল, সেটির আইনি ভিত্তি না থাকায় সেটি তখন বাস্তবায়ন না হয়, সেটি কিন্তু নির্বাচিত সরকারের হাতে যখন ছেড়ে দেয়, সেটি কিন্তু নির্বাচিত সরকার এসেই ভায়োলেট করে মাগুরার উপ ইলেকশন। পরবর্তীতে আমরা দেখেছি যে 91 সালে যে শাহাবুদ্দিনের যে 29টি সংস্কার কমিটি হয়, সেই সুপারিশগুলো মানা হয়নি। 2001 সালে যে লতিফুরের নেতৃত্বে যে টিআইবির যে 15টি সংস্কার কমিটি, সেগুলো বাস্তবায়ন হয়। দ্বিতীয়ত যেই জায়গাটাতে আমরা বলছি আসলে নতুন সংবিধান কেন লাগবে, এই যে সকল রাজনৈতিক দল, যেমন হচ্ছে বিএনপিও কিন্তু অনেকগুলো রাজনৈতিক নতুন দল সংবিধান কেন লাগবে সেই ব্যাখ্যাটি আপনারা দিয়েছেন, বিভিন্ন সময় দিচ্ছেন, কিন্তু মানে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা কেন সেটাও আপনারা বিভিন্ন সময় ব্যাখ্যা করেছেন, এখনো করলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন? আমরা বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, যে প্রধান উপদেষ্টা যখন স্পষ্ট করে বলে দেয় যে আসলে যে নির্বাচিত সরকার এসে তখন পরবর্তী সংস্কারগুলো বাস্তবায়ন করবে, তখন আমরা বলছি যে এটি তো এই নির্বাচন আমরা চাই না, এই নির্বাচন হবে না। আমাদের যে নির্বাচনটি হবে সেটি হচ্ছে গণপরিষদ কাম সংসদ নির্বাচন। যে কারণে আমরা বলছি এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি গণপরিষদ নির্বাচন, আমি যাব আজিজুল বাড়ি হিলালের কাছে ওই প্রসঙ্গে যাব, কিন্তু যদি গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি না মানে বা মানে এটিতে যদি ঐক্যমত না করা যায়, তাহলে আপনারা কি করবেন? কারণ আমি শুনছি বা নাসিরুদ্দিন পাটোয়ারির কাছ থেকেও শুনছি যে 1 চুলো ছাড় দেওয়া হবে না গণপরিষদ নির্বাচন ইস্যুতে। নাহিদ ইসলাম বলছেন যে জুলাই সনদ ইস্যুতে 1 চুলো ছাড় দেওয়া হবে না। ছাড় না দিয়ে আপনারা কি করবেন?
আমরা বলছি যে যদি গণপরিষদ না হয় কিংবা নতুন সংবিধান না হয়, তাহলে হচ্ছে আমরা আগামী ইলেকশনে আমরা যাব না। কারণ জুলাইয়ের সাথে যে আমাদের যে কমিটমেন্ট, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটি আসলে বাস্তবায়ন হবে না যদি গণপরিষদ এবং নতুন সংবিধান না হয়। সেটি কেন হয় সেই ব্যাখ্যা যদি আমাকে সময় দেওয়া হয়, তাহলে আমি সেটিও বিস্তারিত বলতে পারি। আচ্ছা, কারণ আপনি আপনারা নির্বাচনে যাবেন না, নির্বাচনে না গিয়ে কি করবেন? সেটি মানে আমাদের নির্বাচন পরবর্তী বয়কট করবেন এতটুকুই? না, আমাদের সেটি পরবর্তী সিদ্ধান্ত। আমরা বলছি যে আমরা জুলাই সনদের ব্যাপারে এবং এটির সাংবিধানিক এবং আইনি ভিত্তি আছে, এবং যে গণপরিষদ নতুন সংবিধান, এটির ব্যাপারে আমরা আসলে রাজনৈতিক দল হিসেবে দলের থেকে আমাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা আচ্ছা, প্রয়োজনে নির্বাচন বয়কট করব। জি মিরাজ ভাই, আমি আসছি আপনার কাছে আবারও। তাহলে এই হচ্ছে সামারি। আজিজুল বাড়ি হেলাল, গণপরিষদ নির্বাচন আপনারা মানবেন? দেখেন, গণপরিষদ নির্বাচন হয় কখন? তার তো যখন দেশ একটা স্বাধীন হয়, স্বাধীনপ্রাপ্ত দেশ যখন নতুন সংবিধান রচনা করে, তখন গণপরিষদ নির্বাচন হয়। 70-এর নির্বাচনে আপনার গণপরিষদ, যেহেতু পাকিস্তানের সংবিধান ছিল না, একই সাথে আমরা যখন 71-এ স্বাধীন করলাম, তখন ওই 70-কে আমরা গণপরিষদ ধরে আমরা সেখানে একটা নতুন সংবিধান রচনা করলাম। অর্থাৎ নতুন করে এখন আর সংবিধান রচনা করার প্রয়োজন নেই। এটা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবং তারা আমাদের এনসিপি যে নতুন রাজনৈতিক দলটি, এখনো পলিটিক্যালি তারা এত ম্যাচুরিটি অর্জন করেনি যে গণপরিষদ নির্বাচনটা হয়। যেটা বললাম যে আমাদের যেটা একটা সংবিধান রয়েছে, সেই সংবিধান কিন্তু আমরা 17 বার, খুব সম্ভব 17 বার কি 15 বার আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। যতবার অ্যামেন্ডমেন্ট করেছি ততবারই একটি নতুন সংবিধান, তাই না? সুতরাং আপনার আপনার নতুন করে গণপরিষদের যে কথা তারা বলল, সেটা নিশ্চয়ই আমাদের যে নির্বাচনের আগেই আমাদের এই আলোচনার মাধ্যমে এগুলো ঠিক করা হবে। একটা রাজনৈতিক দল বলতেই পারে যে এইটা চাই ওইটা চাই, যেমন বললো যে জুলাই সনদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দেখেন, জুলাই সনদটা কি? যে আমরা 2 মাস ব্যাপী যে ঐক্যমত কমিশন একসাথে বসে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্টও দেওয়া হয়েছে, আমরাও দিয়েছি, তারাও দিয়েছে। এখন এই সব নোট অফ ডিসেন্ট আমরা বলেছি যে নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে। আর একটা প্রশ্ন করছে যে 2 বছরের মধ্যে যে এটা ইমপ্লিমেন্ট করাবে, সেই বিশ্বাস বা আস্থা তারা পাচ্ছে না। সেই বিশ্বাস এবং আস্থা সংসদের উপর পেতে হবে, এটাই পলিটিক্স। আপনি যদি 2 বছরের মধ্যে ওই নতুন সংসদ যদি এইগুলো ইমপ্লিমেন্ট না করে, তাহলে তার অবস্থা কি হবে? পতিত ফ্যাসিবাদের মতো হবে। তাই তো হবে, জনগণ বিদ্রোহ করবে, বিপ্লব করবে, যে যেগুলো কমিটমেন্ট করা হয়েছে সেগুলো যদি পরবর্তী 2 বছর এটা না মানা হয়। সুতরাং কিন্তু তাতে লাভ এখন কি আসলে? মানে বারবার এই বিপ্লব বিদ্রোহ না না, এগুলো চলবে? বিপ্লব না, রাজনীতিতে আপনার আন্দোলন সংগ্রাম চলতেই থাকে, বিপ্লব তো আর বলছে না কেউ। এখন যদি কোনো রাজনৈতিক দল তিনি বলে যে এইগুলো, এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করার সাথে সবকিছু করা উচিত, কিন্তু পরবর্তীতে বাংলাদেশকে কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে দেখতে চায়, তাদের একটা ভিউজ আছে। আমরা পরপর 4 বার ক্ষমতায় ছিলাম, আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, রাষ্ট্র পরিচালনার আমাদের অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আমরা বুঝছি যে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, তাদের ভাবনা, তরুণদের ভাবনা, অন্যান্য রাজনৈতিক দলের ভাবনা, সবই ঐক্যবদ্ধভাবে করা হবে। কিন্তু যদি নির্বাচন করব না এই কথা বলেন বা নির্বাচনে যাব না, তাহলে লাভ হচ্ছে কি? পতিত ফ্যাসিবাদেরকে আপনি পয়েন্ট দিচ্ছেন, আর কি লাভ হচ্ছে? 24-এর গণ অভ্যুত্থানকে আপনি ব্যর্থতায় পর্যবসিত করছেন। এবং বাংলাদেশ যে যদি পরবর্তীতে বিফল হয়, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠিত হবে, সেই সরকার যদি বিফল হয়, তাহলে কি হবে? আমরা একটা প্রতিবেশী রাষ্ট্র ভারত যেহেতু আমাদের পরিবর্তনকে ভালোভাবে মেনে নিতে পারেনি, তাদের ক্লায়েন্ট হিসেবে পরিণত হতে হবে। সুতরাং আমাদেরকে অন্তত এই প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকতে হবে। কারণ একটি জনগণের নির্বাচিত সরকারই জি, পারে জি। তাহলে কি আপনারা রক্ষে সেই মানে গণপরিষদ নির্বাচনে কি একমত হবেন? এটা কি আপনারা হবেন? আমি তো কারণ বললাম তারা তো আবার এখানে ছাড় দিতে চায় না। রাজনৈতিকভাবে গণপরিষদ এখন হওয়ার কোনো বাস্তবতা এখন নেই। মানে কারণ আমরা আপনারা তো কোনোভাবেই একমত হবেন না গণপরিষদ নির্বাচনে? একটা ইলজিক কথা যদি কেউ বলে, যেটা হ্যাঁ। পলিটিক্যাল গ্রামারে পড়ে না, সেটা পাবে একমত। নিশ্চয়ই আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং, বোঝানো হবে, বোঝাপড়া হবে যে গণপরিষদ এভাবে হয় না। সংবিধান পরিবর্তন করতে গেলে সেটা সংসদে বসেই
করা যাচ্ছে, কারণ এই তো 15 বার সংবিধান পরিবর্তন হয়েছে, সুতরাং আরো পরিবর্তন করা যেতে পারে, এবং অনেক বিষয় পরিবর্তনের জন্য তো প্রস্তাব আনা হয়েছে, যেমন জি 70 আর্টিকেলসকে আমরা চেঞ্জ করছি, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে লিমিটেড করছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি জি ইন্ডিপেন্ডেন্ট অনেক কিছু আপনারা মানছেন, নির্বাচন অনেক কিছু কমিশন ওনারা মানছেন, ইন্ডিপেন্ডেন্ট মানে করছি। অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, ঐকমত্য হচ্ছে, কিন্তু যেখানে আটকে যাচ্ছে এখন গণপরিষদ নির্বাচন, ছাড় দেবেন না বলছেন। মানে আমি আসলে এই প্রশ্নটাই একটু এটাই বুঝতে এটা চাই যে বলছে যদি কে? বলছে কে? বলছে জুলাই জুলাই সনদে ছাড় দিবেন না, গণপরিষদের বিষয়ে বলেনি, কিন্তু না জুলাই বলেছে সনদের কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে নাসিরুদ্দিন গণপরিষদ পাটোয়ারি ইজ বিষয়েও নট ছাড় দ্য দেবেন না। অথরিটি, আমি তো সেটা প্রথমেই বললাম, অথরিটি আপনি এখন আপনার অথরিটিটাকে, আপনার এনসিপির অথরিটি কি নাসিরুদ্দিন পাটোয়ারি, সে বলতে হবে, সে কিন্তু, আমি তো আগেই বলছি, সে পপুলিস্ট কথা, ডেমাগগ টাইপের কথা, অনেক কথা কিন্তু সে বলে, সে বিএনপির অনেক বড় বড় নেতাদের নামেও কথা বলেছে, সে ওই আওয়ামী লীগ আমলে, বিএনপি আমলে 10টা অস্ত্রের কথা বলেছে, সে সিনিয়র নেতাকে কথা বলছে, সে আবার বলছে বে অফ বেঙ্গলসে যে সে কঠিন ভাবে গভীর ভাবে দেশকে নিয়ে চিন্তা করেছে, বাংলাদেশ কিভাবে চলতে পারবে। এগুলো হলো রাজনীতির চটুল ভাষা, এগুলো হলো ডেমাগগ বলা হয় এটাকে, মানে একটা কথা, চটুল ভাবে কথা বলে, এটা বলে সে আপনার আলোচনায় থাকতে চায়। সেই জন্য বলছি যে এই নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটাকে আপনি তাহলে একটা, কর্তৃপক্ষ কে বলে মনে করেন? অথরিটি কে? অবশ্যই শুধু নাহিদ ইসলাম একা? কেন, তাদের তাদের কমিটি আছে না, প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের দলের মহাসচিব আছে, চেয়ারম্যান আছে, আমরা তো বক্তব্য দিবই। আব্বাস ভাই একটা কথা বলেছে, আমি একটা কথা বলেছি, আমাদের সিনিয়র নেতারা, মহাসচিব একটা কথা বলেছে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি সবাই যে একসঙ্গে কথা বলবো তাহলে তো বাকশাল হয়ে গেল সেটা। আমরা তো বাকশালের রাজনীতি ফিরে আসুক, বাংলাদেশে এটা চাই না তো। ডেমোক্রেসির বিউটি এইটা। এই যে মিরাজ এখন যে কথাটা বলছে, বা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে, সার্জিস বলছে, আপনার হাসনাত বলছে, আপনার নাহিদ বলছে, যখন আমরা মিটিং এ বসবো কিন্তু সবাই আমরা কোন কথাটা তখন আমলে একটা নেব আর কোন কথাটা একত্রিত, আমলে নেব না, সেটা তো জি একটা প্রশ্ন বটে। না, মানে কোন কথাটা আমলে নিব, কোনটা নিব না। পলিটিক্স ইজ টু সিরিয়াস ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ান, এন্ড পলিটিশিয়ানদের বিভিন্ন ডিসকোর্স থাকে, রাজনীতির বয়ান থাকে, রাজনীতি আবার রেটরিকও থাকে, কিন্তু আপনি কি একটা সময় আমরা যখন বসবো, যখন আবার বসবো এই নির্বাচনকে স্বচ্ছ সুন্দর করে, তখন দেখবেন আবার একটা বিন্দুতে আমরা উপস্থিত হব, যেহেতু জি সবাই মিলে 24-এর গণ অভ্যুত্থান করেছি, আবার সবাই মিলে আমরা এই গণতন্ত্রকে জি পুনঃপ্রতিষ্ঠা করবো। এখন যে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যাটা কথা আপনি হচ্ছে আপনাকে বলছিলেন, একটু একসাথে বলি, বসবেন, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। মিরাজ মিয়া, হাসনাত আব্দুরা বলছেন যে আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসি নাই, আসন দিয়ে আপনাদের কিনতে চাইছে কে? এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং বিষয় চলছে কি? এটাই আজ এই প্রথম না, এর আগেও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আপনাদের সাথে আসন ভাগাভাগি বিষয়ে আলোচনা চলছে। আসলে কিনতে কে চাইছে? কেন বলছেন এরকম কথা? এই হচ্ছে, আপনি জানেন যে আজকে সকাল থেকে আসলে বাংলাদেশের প্রথম সারির দুটি সংবাদ মাধ্যম তারা আজকে মানে নিউজ ছাড়িয়েছে এরকম যে মানে তারা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছে যে হচ্ছে বিএনপি থেকে জামাত ইসলামকে 50টি আসনের কথা বলা হয়েছে, এনসিপি কে 30টির কথা বলা হয়েছে। তো এটির পরিপ্রেক্ষিতে কিন্তু এটি একদম ভিত্তিহীন কোনো ট্রাস্টওয়ার্দি কোনো সোর্স নেই। পরবর্তীতে আপনি দেখেছেন জামাত কিন্তু সকালে এটার প্রতিবাদ করেছে। আমরাও প্রায় আরো 1 ঘন্টা আগে আমরাও কিন্তু একটা অফিসিয়ালি আমরা বিবৃতি দিয়েছি। তো ওই জায়গা থেকে আসলে আসন ভিত্তিক এটি এক ধরনের একটি প্রোপাগান্ডা ছিল, কারণ এখানে আসন ভিত্তিক ওই প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যটি দিয়েছেন যে আসলে এনসিপি কে আসন দিয়ে কিনা যাবে না। কারণ আমরা হচ্ছে চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনিও চাচ্ছে এবং সকল রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আগামী যে নির্বাচনটি হবে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে ডেমোক্রেটিক একটি নির্বাচন হবে। ওই জায়গাতে আসলে আসনের যে বিষয়টি, আসন দিয়ে আসলে কিনার বিষয়টি বা আসন ভাগাভাগির বিষয়টি, সেটা আসলে একটি ভিত্তিহীন কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটু আজিজুল ভাই হেলাল ভাইয়ের কাছে একটু যেটি বলবো সেটি হচ্ছে আমরা যখন গণপরিষদের কথা বলি কিংবা হচ্ছে বিএনপি সরাসরি ইলেকশনের কথা বলে, এটি আসলে এখানে মেচিউর ইনমেচিউরিটির বিষয় না। বিষয়টি হচ্ছে দেখেন এখানে অনেকগুলো যুক্তি আছে, সেটি আপনি যদি দেখেন বিশ্বের অসংখ্য দেশ কিন্তু যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে তারা যে কনস্টিটিউশন তৈরি করে, পরবর্তীতে ওভার দি টাইম যখন সেখানে বড় আকারের কোনো গণ অভ্যুত্থান হয় বা পূর্বের কনস্টিটিউশনের কোনো সমস্যা হয়, তখন কিন্তু তারা নতুন সংবিধানের দিয়ে দিয়েছে। মাত্র 2 বছর আগে আপনার চিলিতে কিন্তু নতুন সংবিধান হয়েছে, নতুন গণপরিষদ হয়েছে। আপনার হচ্ছে দেখেন তিউনিসিয়া অনেক আগে স্বাধীন হয়েছে, 2015 সালে তারা নতুন করে সংবিধান করেছে। তেমনি দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স তাদের 5বারের মতো তারা সংবিধান করেছে। অর্থাৎ মানে একবার দেশ স্বাধীন হলে যে নতুন করে সংবিধান করা যায় না, এটি আসলে যুক্তির মধ্যে পড়ে না। দ্বিতীয়ত যে ব্যাপারটি আমরা বলছি
আর সেটি হচ্ছে দেখেন আমাদের যে গণপরিষদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে যে গণপরিষদের মাধ্যমে আমাদের যে সংবিধানটি হয় সেটি কিন্তু আসলে একটি ত্রুটিপূর্ণ সংবিধান। কারণ আপনার গণপরিষদটি হয়েছিল আপনার 1970 সালের পাকিস্তান রাষ্ট্রের একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে একটি ইসলামিক কাঠামোর একটি সংবিধান রচনা করার জন্যই কিন্তু তখন 70-এর গণপরিষদ কাম সংসদ ইলেকশনটি হয়। তো 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু আসলে ওই 1970 সালে যারা নির্বাচিত তাদের ম্যান্ডেট ছিল পাকিস্তানের কনস্টিটিউশন তৈরি করা। তাদের কিন্তু ম্যান্ডেট স্বাধীন বাংলাদেশে একটি নতুন কনস্টিটিউশন তৈরি করার ম্যান্ডেট কিন্তু তাদের ছিল না। ওই জায়গায় একটি গাঠনিক ত্রুটি আছে। দ্বিতীয়ত হচ্ছে, তৃতীয় যে কারণে আমরা বলছি যে কেন গণপরিষদ লাগবে, কারণ হচ্ছে আপনি আজিজুল বাড়ি বললেন যে হেলাল ভাই বললেন যে 17বার কনস্টিটিউশন আমাদের সংশোধন হয়েছে, আমরা প্রয়োজনে অনেকগুলো সংশোধনী আনি। আপনি হচ্ছে কয়টা সংশোধনী আনবেন? ঐকমত্য কমিশনে আসলে সংবিধানের যদি দেখা গিয়েছে তারা সকল রাজনৈতিক দল মিলে প্রায় আমাদের 60 থেকে 70টি সংবিধান অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। দেখেন আপনি সংবিধানের সংশোধনী দিয়ে তো 60 থেকে 70টি আপনি সংশোধনী আনলে এই সংবিধানের আসলে বেসিক কোনো কাঠামো থাকে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার নির্বাচন কমিশন রিলেটেড যে আর্টিকেল গুলো সংবিধানের একদম শেষ দিকে আছে, সেই আর্টিকেল গুলো আগের আর্টিকেল সম্পূর্ণ বাদ দিয়ে নতুন করে রিরাইট করতে হবে। এখন সংবিধান আপনি সংশোধনী করে যৎসামান্য পরিবর্তন আনতে পারেন, কিন্তু একটা সংবিধানের বেসিক কাঠামো থেকে শুরু করে রিরাইট করা এটি কিন্তু আসলে সংসদের হাতে নেই। আপনি যদি এটি সংশোধনের মাধ্যমে করেন, পরবর্তী যে কোনো সরকার এসে এটি পঞ্চম সংশোধনের মতো যে কোনো একটি হাইকোর্টের রিট বা আবার নতুন একটি আপনার পার্লামেন্টের 2/3 মেজরিটি ভোটাভুটির মাধ্যমে এই সংশোধনী বাতিল করে ঠিক আবার সেই 72 কনস্টিটিউশনে ফিরে যেতে পারে। তো এই জায়গা থেকে আসলে আমরা বলেছি যে আসলে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য একটি নতুন সংবিধান, এটি আসলে বর্তমানের জায়গা থেকে যে একটি বাস্তবতা, এই জায়গা থেকে আমরা যদি বিএনপি কে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বোঝাতে সক্ষম হই যে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন প্রয়োজন, অপরদিকে বিএনপি যদি আমাদেরকে বোঝাতে সক্ষম হয় যে না, গণপরিষদ না, যেভাবে আছে আমরা এভাবেই সংশোধনের মাধ্যমে সম্ভব, এটি আসলে একটি রাজনৈতিক ডায়ালগের বিষয়। পরবর্তীতে ঐকমত্য কমিশন তাদের মেয়াদ আরো 1 মাস বৃদ্ধি করেছে, দেখা যায় পরবর্তীতে আলোচনার মাধ্যমে আসলে কি থাকে। তবে আমরা জি। 90 তার মানে ওই এক চুল ছাড় দেবেন না এই বক্তব্যটার কোনো ভিত্তি নাই, আপনার আলোচনার মাধ্যমে এটি একটা জায়গায় না পৌঁছানো না, সম্ভব। ওই জায়গাতে আমরা বলেছি যে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি, এটাতে আমরা এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না, যেহেতু জুলাই ঘোষণাপত্রে আমরা ছাড় দিয়েছি। নাহিদ ইসলাম এই বক্তব্যটি বলেছে। হুম হুম। মানে আসলে তাহলে ছাড় দেওয়ার মতো মানসিকতা আপনারা রাখছেন, আসলে সামনে ছাড় দেবেন এবং তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতেই পারে যদি ছাড় দেওয়ার মতো জায়গায় থাকে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বক্তব্যের খুব ভিত্তি নেই। যে আমরা বলছি যে আসলে নির্বাচন যেটি হবে এটি প্রয়োজনে আপনি আরো 1 মাস আগে নিয়ে আসেন, আপনি ডিসেম্বরে নিয়ে আসেন, জানুয়ারিতে নিয়ে আসেন, তবে সেটি যেন গণপরিষদ কাম সংসদ ইলেকশন হয়। আমরা আসলে জুলাই সনদের মধ্যে যেটি আমরা বলছি যে এটির ব্যাপারে কোনো মাত্র ছাড় দিব না, কারণ জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তি যখন আপনি দিবেন তখন আসলে এটি আর পরবর্তী নির্বাচিত সরকারের উপর আসলে ডিপেন্ডেন্ট থাকে না, যেটি আমরা অতীতে দেখেছি যে অতীতের ইতিহাস আসলে খুব বেশি ভালো না। হুম। এই জায়গা থেকে আমরা বলছি যে জুলাই সনদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। এখন জুলাই সনদের যদি আইনি ভিত্তি আপনাকে দিতে হয় তখন কিন্তু আপনাকে আসলে সাংবিধানিক ভিত্তিও যদি দিতে হয় তখন কিন্তু আপনাকে গণপরিষদের দিকে আহ যাওয়ার এবং নতুন সংবিধানের দিকে যেতেই কিন্তু আপনাকে হবে। জি, মানে একটা মানে অস্পষ্টতা আছে, হয়তো ছাড় দেবেন বা দেবেন না কি সেটা সামনে হয়তো আলোচনার মাধ্যমে গিয়ে দেখা যাবে, বোঝা যাবে। আমি একটু আজিজুল বাড়ি হেলাল আপনার কাছ থেকে এটাও একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার কাছ থেকে তো শুনলাম ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, প্রধান নির্বাচন কমিশনার বললেন, প্রেস সচিবকে আমরা পরবর্তীতে শুনলাম, উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ বলছেন, কিন্তু মালয়েশিয়ায় গিয়ে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলছেন বিচার সংস্কার ছাড়া নির্বাচন করলে পুরনো সমস্যা ফিরবে। মানে যেই বিচার এবং সংস্কারের কথা বলাচ্ছেন সেটা ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তো? শোনেন, বিচার এবং সংস্কার ছাড়া দ্যাট মিনস যে বিচার যে চলছে, বিচার তো আর বন্ধ নেই, বিচার চলছে, নির্বাচনও হবে, আবার সংস্কার চলছে, নির্বাচন হবে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি। এখানে একটাকে আটকিয়ে আরেকটি করার কথা কেউ বলছে না। প্রধান উপদেষ্টা সেরকম বলছে, যদি আপনি এখন বিচার বন্ধ করে দেন, এখন সংস্কার বন্ধ করে দেন, যেমন সংস্কার যে আলাপগুলো আমাদের হয়েছে, যে যেসব বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি সেটা যদি বন্ধ করে দেন তাহলে তো আর হচ্ছে না। আমরা সবাই ঐক্যমত হয়েছি, বিচার, সংস্কার, নির্বাচন সব একই সাথে চলবে। এখন যে বক্তব্যটা যেটা হচ্ছে, উনি বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন হবে, তাই না? ঐতিহাসিক নির্বাচন মানে কি? যে ইতিহাসে যে নির্বাচনের কথা লেখা থাকবে, এখন সেই নির্বাচনের কথা আপনার বিখ্যাত উপায়েও লেখা হতে পারে, কুখ্যাত উপায়েও লেখা হতে পারে। যেমন আপনার 2018 সালের ঐতিহাসিক কারচুপির নির্বাচন, 2024 সালের ঐতিহাসিক দামি দামি নির্বাচন, 2014 সালের ঐতিহাসিক ভোটারবিহীন নির্বাচন। এখন যদি 2026 সালে ঐতিহাসিক, কিন্তু সেই ভোট নির্বাচনটা হতে হবে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য, তাই তো? এখন দেখেন, আপনি বলছেন যে আসন ভাগাভাগির কথা একটা বলেছেন, আমরা বলছি যে আমরা এখন যে সমস্ত রাজনৈতিক দল আছি তারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় সরকার গঠন করে
নির্বাচনটা করি, তাহলে শেখ হাসিনার আমি দামি নির্বাচন আর আমাদের এই ইনিশিয়েটিভটা একই রকম হয়ে যায় না? সেজন্য বিএনপি বারবার বলছে যার যার অবস্থান থেকে আমরা যদি সবাই ইন্ডিভিজুয়াল ইলেকশনটা করি, তারপরে নির্বাচনে জয় পরাজয় যাই হোক, এরপর আমরা ঐক্যবদ্ধ একটি সরকার গঠন করলাম এবং যারা সরকারে আসলো না তারা বিরোধী দলে থাকলো। কিন্তু আপনি যদি নির্বাচনের আগেই আপনি জোট গঠন করেন, আসন ভাগাভাগি করেন, তাহলে শেখ হাসিনাকে আপনি দোষ দিতে পারবেন না, পারবেন? সুতরাং সেই জন্য বলছি যে আপনার অনেক রাজনৈতিক দল এই আমি দেখছি, আমি এনসিপির কথাও বলছি না, জামাত ইসলামের কথাও বলছি না, আমি এনসিপির কথা বলছি না, অন্যান্য রাজনৈতিক দল আমি দেখছি তারা যেহেতু নেশন ওয়াইড দল না, আমাদের এনসিপি তো নতুন রাজনৈতিক দল, এদের উত্তরোত্তর সমৃদ্ধি আমরা সবাই কামনা করি, যেহেতু পরাজিত আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ আওয়ামী লীগের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তারা চলে যাওয়ার ফলে একটা পলিটিক্যাল এই জায়গাটা তারা পূরণ করবে, এটা আমাদের বিশ্বাস। অন্য অন্য রাজনৈতিক দলের একটা উদ্দেশ্য আমি দেখলাম যে নির্বাচনের আগেই আপনার একটা ঐক্যমত, একটি জোট গঠন করে নির্বাচনে যাওয়া। তখন আমাদের বক্তব্য, তাহলে আমাদের এগেনস্টে নির্বাচনটা করবে কে? তাহলে তো শেখ হাসিনার 24-এর আমিডামি নির্বাচন হলো, বুঝছেন? এরকম একটা কেন আমি দাবি প্রক্রিয়া। নির্বাচন হবে? তারা একটা জোট করে যাবে, আপনারা আপনাদের মতো আলাদা করে নির্বাচন করবেন, বা হয়তো আমি আপনাদেরও কোনো জোট সেটাই থাকবে। বলছি যে সবাই তো বিএনপির সাথে জোটটা করতে চায়, আর বিএনপি বলছে যে আমরা যদি সবাই জোটবদ্ধ হই, নির্বাচন করবো কার সাথে? এবং নির্বাচন তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না। আমি ক্ষমতা, আবার আমি এটা প্রার্থী দিলাম, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যারা শেখ হাসিনা যার জন্য ডুবেছে, শেখ হাসিনাকে যে জন্য মানুষ মাফিয়া ফ্যাসিস্ট বলে। সুতরাং আমরা বলছি যে আপনারা ইন্ডিভিজুয়ালি যেই এলাকা থেকে ইলেকশন করা হবে, ইলেকশনের পরে আমাদের নেতা তারেক রহমান বলছে আপনারা জিতেন বা হারেন, আমরা কেউ সরকারে আসলে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং যিনি আসবেন না তিনি বিরোধী দলে থাকবেন। আর একটা কথা দেখেন, ওই যে আমি মিরাজের উদ্দেশ্যে বলছি, মিরাজ, পৃথিবীর বিভিন্ন দেশে যে তোমার ওই যে সংবিধান যে বারবার লেখা আছে, সেখানে কিন্তু বিপ্লব এবং গণ অভ্যুত্থান এই দুইটা বিষয় কিন্তু আলাদা। আমাদের দেশে যদি বিপ্লব হতো তাহলে কিন্তু আমরা এই সংবিধান আবার পুনরায় লিখতাম। যেদিন তোমার প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে বঙ্গভবনে 8 তারিখে তোমার ক্ষমতা গ্রহণ করে, তখন আমরা বলেছিলাম, আমরা ছাত্রছাত্রীরা বলেছিলাম এটা তো আর বিপ্লব হলো না, এটা তো গণ বিপ্লব হলো না। কারণ বিপ্লবে আপনি যার বিরুদ্ধে বিপ্লব করলেন, যার বিরুদ্ধে অভ্যুত্থান করলেন, তার হাত থেকে আপনি ক্ষমতা নিচ্ছেন, তার সংবিধান ছুঁয়ে আপনি ক্ষমতা নিচ্ছেন, তাহলে তার বিপ্লব থাকে না। বিপ্লব মানে পুরনো সবকিছু বাদ দিয়ে দেওয়া। এখন যেহেতু গণ অভ্যুত্থান একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটি সরকার অভ্যুত্থানের মধ্যে পরাস্ত, নতুন একটি সরকার, এখন আপনি যদি সংবিধানের যে যে সমস্ত জিনিস পরিবর্তন করে শেখ হাসিনা বাকশালী সংবিধান বা একদলীয় সংবিধান করেছে, আমরা সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আরো সংশোধনী আনবো। সংসদ যদি সংবিধান যদি রিরাইট করতে হয়, তাহলে কিন্তু সংসদের অনুমোদন প্রয়োজন, সংসদের অনুমোদন হবে সেটা। আপনি এখন গণপরিষদ বিতর্ক, এটা যেটা বলছেন ভালো বলছেন যে আমাদের মধ্যে আবারও ডায়ালগ হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, সবকিছু হবে, কিন্তু তার মানে এই না যে আমরা পরাস্ত ফ্যাসিবাদকে ষড়যন্ত্র করার সুযোগ করে দেব, আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে ষড়যন্ত্র করার সুযোগ করে দেব, এবং আমাদের অভ্যুত্থানের শক্তিরা আমরা গণতন্ত্রের প্রশ্নে অন্তত ঐক্যবদ্ধ থাকবো। জি জি, এইটা আপনার আমাদের সময় বাড়ানো ঠিক হয়েছে, থাকতে দেখা হবে। যাক আপনারা কি আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছান। কিন্তু এর মধ্যে আমরা দেখছি মার্কিনীদের সাথে খুব আলোচনা হচ্ছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এনসিপির সাথে বৈঠক করেছেন, 1 মাস আগে তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে বৈঠক করে এসেছেন, সম্প্রতি ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করলেন। মিরাজ মিয়া, কি হচ্ছে মার্কিনীদের সাথে এত মানে মার্কিনীদের এত ইনভলভমেন্ট কেন? আপনাকে ধন্যবাদ। আসলে এটি বিভিন্ন রাজনৈতিক যে কূটনৈতিক যে ডায়ালগ, এটি ডায়ালগেরই একটা অংশ। শুধু মার্কিনই না, আমি দেখেছি আসলে অস্ট্রেলিয়ান যে হাই কমিশনার যারা বাংলাদেশে আছে, তারাও দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের একটা সিরিজ একটা ডায়ালগ করে যাচ্ছেন, কখনো বিএনপির সাথে, কখনো এনসিপির সাথে, কখনো জামাত। আপনাদের, আমি যদি বলি এনসিপির কার কার সাথে বা কোন কোন রাষ্ট্রের সাথে, রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছে এখন পর্যন্ত? এই পর্যন্ত হচ্ছে আপনি আমাদের মানে যেটা ডায়ালগ, সিরিজ ডায়ালগ হচ্ছে, এগুলো সবগুলা রাজনৈতিক দলের সাথে যারা বসতেছে, এনসিপির সাথে একটা রাজনৈতিক দল হিসেবে তারা বসছে, কিন্তু এনসিপি বা একটা আলাদা করে। তারা কারা কারা, মানে কারা কারা বসছে? মার্কিনীরা বসছে এটা আমরা জানি, আর তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান হাই কমিশনার। তারপর হচ্ছে এর আগেও আমরা যখন রাজনৈতিক দল গঠন হয়, তখন দল গঠনে আমরা শুভেচ্ছা এবং এই আমাদের কি চাওয়া পাওয়া, আমরা পার্টিটা কেন করেছি, কিভাবে করেছি, আমরা কি চাই, আগামী বাংলাদেশটা কেমন দেখতে চাই, এই নিয়ে আমাদের হচ্ছে সব বাংলাদেশে যারা এম্বাসি আছে, অনেকগুলো এম্বাসির সাথেই কিন্তু আমাদের প্রতিনিধি গিয়েছে, এবং সেটা হচ্ছে অফিসিয়ালি মিডিয়াতে ঘোষণা দিয়ে আমরা আসলে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি, এবং সেটার পরবর্তীতে কি আলোচনা হয়েছে সেটার প্রেস রিলিজ আকারেও কিন্তু আমাদের ফেসবুক পেজ
এবং আমাদের যে এনসিপির যে মিডিয়া সেল আছে, যেখানে সকল সাংবাদিকরা বাংলাদেশের আছেন, সেখানেও কিন্তু আপডেট দেওয়া হয়েছে। আসলে সেখানে মানে গোপনীয়তা ভাবে বা একদম স্পেসিফিক ভাবে কোনো নির্বাচনকে কেন্দ্র করে বা কোনো ষড়যন্ত্রমূলক ভাবে বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আলাদা করে যে বৈঠক, এই ধরনের কোনো বৈঠক আমাদের সাথে হয়নি। যতগুলো হয়েছে এগুলো হচ্ছে ওই দিক থেকে অ্যাম্বাসিদের থেকে তাদের যেমন সিরিজ ডায়ালগ রাজনৈতিক দলগুলোর অংশ হিসেবে এনসিপির সাথে মিটিং হয়েছে, আবার এনসিপি দল গঠনের পরে এনসিপি অফিসিয়ালি বিবৃতি দিয়ে তাদের সাথে দেখা করতে বা সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছে। এক্ষেত্রে কখনো গিয়েছে আমাদের দলের আহ্বায়কের নেতৃত্বে 2-3 সদস্য একটা টিম গিয়েছে, কখনো আমাদের সেক্রেটারির নেতৃত্বে একটা টিম গিয়েছে, কখনো হচ্ছে আমাদের যে সিনিয়র যে জ্যেষ্ঠ যে আহ্বায়ক আছে তাসলিমদার নেতৃত্বে, কখনো নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে। সবগুলোই কিন্তু আমরা অফিসিয়ালি বিবৃতি দিয়ে হয়েছে। জি, জি। এখন আসলে আমি একটু আজিজুল বারী হেলালের কাছ থেকে শুনে নিয়ে আবারও আপনার কাছে একটু আসবো। জনাব আজিজুল বারী হেলাল, আপনিও একটু কি বলবেন যে আসলে মার্কিনীদের এখন তৎপরতাটা কি, বা তাদের সাথে এখন কি আলাপ আলোচনা চলছে? দেখুন, পশ্চিমা যে শক্তিগুলো আছেন, অর্থাৎ পশ্চিমা যে রাষ্ট্রের এম্বাসিগুলো বাংলাদেশে আছে, সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু ওরা আমাদের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বক্তৃতা রাখে। এটা আমার মনে হয় একটা প্র্যাকটিসই হয়ে গেছে। হুম। এখন আপনি এটাকে বলতে পারেন যে আমাদের সার্বভৌমত্বের বা আমাদের ইন্ডিপেন্ডেন্সির উপরে একটা মানে মাতব্বর, এটা বলতে পারেন। কিন্তু 53 বছর ধরে এই প্র্যাকটিসটা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে পশ্চিমা এম্বাসিগুলো যোগাযোগ করে। এখন তারা সামরিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের থেকে স্ট্রং, এজন্য করতে পারে। আবার এটাও বলতে পারেন যে আমরা আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, অর্থনীতি নিয়ে তারা কেন মাথা ঘামাবে। এখন এইটাও এই প্রশ্ন আপনি বলতে পারেন। তবে এটা ঠিক যে আমরা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, অর্থাৎ উই আর কানেক্টেড ভেরি মাচ, পুরো গ্লোবালি আমরা উই আর ভেরি মাচ কানেক্টেড। সুতরাং এইসব আলোচনা আমাদের সাথে হতেই পারে, কিন্তু আপনি দেখবেন যে আলোচনাগুলোকে একটু ভিন্ন খাতে, এই যে আমাদের এম্বাসির সাথে রাজনৈতিক দলগুলোর এই 53 বছরের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই ডিপ স্টেট, আমেরিকার কোন ডিপ স্টেট আছে, কোন কি স্টেট আছে, সেটা নাকি গত 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এবং এই বয়ান দ্বারা আমাদের 24-এর গণ অভ্যুত্থান যেটা হোম গ্রোন, একটা ডোমেস্টিক, আমাদের ছেলেরা, আমাদের রাজনীতিবিদরা এই ফ্যাসিবাদকে তাড়িয়েছে, এইটাকে কালিমালিপ্ত করার জন্য আমি দেখলাম যে এই আমাদের যে 53 বছরের প্র্যাকটিসকে অন্য মাত্রায় সমালোচনা করা হচ্ছে। অথচ বাংলাদেশে এই প্র্যাকটিস একটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আপনার পশ্চিমা দেশগুলো আমাদের এই সাথে এই আলোচনাগুলো অব্যাহত রাখে। আপনি বলতে পারেন কিন্তু যে আমাদের কিন্তু ওই এম্বাসিগুলো আলোচনাটা একদমই কি অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক? কারণ মার্কিন ডিপ স্টেট আসলে দেশে দেশে, শুধু তো বাংলাদেশের বিষয়ে আলোচনা আসে না, দেশে দেশে রেজিম চেঞ্জের ক্ষেত্রে বা সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিনেরা ভূমিকা রাখে, এবং আমাদের দেশের এখানেও যে তাদের একটা ভূমিকা আছে এই বিষয়ে তো অভ্যুত্থানের পক্ষের শক্তিরাও এই বিষয়ে কথা বলছে, মার্কিন অথরিটিতে ছাড়াও। না, না, দেখেন, আমাদের যদি আপনি বলেন যে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা রয়েছে, তাহলে আমাদের রক্ত, আমাদের আবু সাইদের রক্ত, ওয়াসিমের রক্ত, আমাদের মুক্তির রক্তের কি কোনো মূল্য নেই? আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হলো, নির্যাতন হলো, গুম হলো, খুন হলো, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আমরা গণ অভ্যুত্থান করেছি। এখন আপনার যেহেতু বাংলাদেশ আপনার প্রান্তিক দেশ না, গ্লোবালি ভেরি মাচ কানেক্টেড, এবং জিওপলিটিক্যালিও আমরা খুব আপনার চীন কোশ্চেনে, ভারত কোশ্চেনে, বার্মা কোশ্চেনে আমরা খুব ইম্পর্ট্যান্ট দেশ। এই জন্য হয়তো আপনি বলতে পারেন যে ডিপ স্টেটের একটা ভূমিকা আছে। আপনি ডিপ স্টেটের ভূমিকা কে অগ্রগণ্য হিসেবে দেখেন, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের এত বড় বিপ্লব, এত বড় অভ্যুত্থান, এতগুলো মানুষের রক্তক্ষয়, সংঘর্ষ, এটাকে তো মূল্যহীন হয়ে যায়। সুতরাং আপনি 71 তো বলা হতো যে ভারত এবং রাশিয়ার ষড়যন্ত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাকে আপনি মানবেন? তাহলে আমাদের মুক্তিযোদ্ধার সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, তাদের সে রক্তের সাথে বেইমানি করা হয়। ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থান যারা জীবন দিয়েছে, যারা আত্মাহুতি দিয়েছেন, যারা তাদের এই অবদানকে তো অস্বীকার করা হয়। আপনার আমেরিকা কি করলো, ভারত কি করলো, তাদের এটা অবদান অস্বীকার কেন করা হবে? মানে তাদের সাথে যে যোগাযোগটা অভ্যুত্থানের সময়কালীন, সেই যোগাযোগটা, সেই বিষয়ে তো আসলে পরবর্তীতে অভ্যুত্থানের নেতারাও বলছেন যে হ্যাঁ, সেই সময় আসলে মার্কিনীদের বা এম্বাসিগুলোর সাথে কিভাবে যোগাযোগ রাখতে হচ্ছিল, আমি তো তাদের কিভাবে বললাম যোগাযোগ 53 রাখছিলেন। বছরে মার্কিন এম্বাসির সাথে যোগাযোগ করেনি বা মার্কিনিরা যোগাযোগ করেনি এরকমটা এমন নাই। একটা
এমন একটি জি রাজনৈতিক দলের নাম বলুন, এমন একটি রাজনৈতিক দলের জি নাম বলুন। একদমই একদমই আপনি যেটি বলছেন খুব সেটাই যথার্থই বলছি বলছেন যে আমি, এটা একটা কালচারে পরিণত হয়েছে। এটা কালচারে পরিণত হয়েছে। জি কিন্তু কিন্তু এখন আসলে আমার 24-এর প্রশ্নটা এটা যে গণঅভ্যুত্থানের ভূমিকাটা পুরো আমাদের হোম গ্রোন, উম, ডোমেস্টিক একটা মুভমেন্ট এখন এটা। আসলে মার্কিনিরা কি চায়, এখন আসলে মার্কিনীদের মানে তৎপরতাটা কি, দলে দলে গুলোর সাথে যে কথা হচ্ছে তারা আসলে তাদের জায়গাটা কি, তাদের প্রত্যাশার জায়গা কি, তাদের স্বার্থের জায়গা কি, তাদের তো নিশ্চয়ই কিছু না কিছু স্বার্থ আছে। আমি তো আর মার্কিনীদের বয়ান এখন গণতন্ত্র, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিটি ওদের বয়ান। আগে ছিল ওয়ার অন টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এখন সেই বয়ান চেঞ্জ করে এখন দেখলাম ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিটি, এই দুইটা বয়ান তারা সামনে নিয়ে রাষ্ট্রের বিদেশে দেশে কাজ করছে। এটা আমি দেখলাম। যেমন আমাদের দেশে শুল্ক আরোপ হয়েছিল 37%, সেইখান থেকে আপনার কূটনীতিক উপায়ে কথা বলতে বলতে এখন আমরা 20% এসে দাঁড়িয়েছি, তাই না? সুতরাং ওদের যে হিউম্যানিটি, ওদের যে ডেমোক্রেসি, সেইটার হয়তো বয়ান দেয়। তাছাড়া আর 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 কি হবে? তৃতীয় বিশ্বের দেশগুলোতে মার্কিনদের প্রভাব শুধু জি বাংলাদেশ না, সারা বিশ্বেই এটা। জি সেটা যে আসলে কি সেটাই আমার জানবার প্রত্যাশা ছিল। আজিজুল বারী হেলাল ধন্যবাদ। মানে শুল্ক কমানোর ক্ষেত্রে আবার এনডিএ এর বিষয়টাও আছে, সেই বিষয়গুলো আমরা আমাদের নজরের বাইরে থেকে যাচ্ছে, জানাশোনার বাইরে থেকে যাচ্ছে, ওখানেও নানান রকম প্রশ্ন আছে। মিরাজ ভাই আপনি কি ছোট্ট করে কিছু যোগ করবেন, আমি শেষ করবো এই প্রসঙ্গে, কি আপনার আর কিছু বলার আছে, কিছু যোগ করতে চাই? যোগ করতে চাই বলতে হচ্ছে দেখেন, পৃথিবীর যেখানে ঐতিহাসিক যখন কনফ্লিক্ট ঘটে, যেখানে রেজিম চেঞ্জের মতো পরিবর্তন ঘটে, সেখানে কিন্তু আসলে বিদেশি পরাশক্তি গুলো কিন্তু আসলে যে কোনো একটা পক্ষ নেয়। রাশিয়া একটা পক্ষ হুম নেয়, একটা পক্ষ নেয়, আমেরিকা একটা পক্ষ নেয়। সেটাই এখানে যদিও এরকম হয়, সেটা আসলে এরকম ধরতে পারে। আর অভ্যুত্থানের শক্তিরা যেটা বলেছে আসলে রিফাত রশিদ, মাহিন সরকার, তারা যে স্টেটমেন্টটা দিয়েছে যে গণ অভ্যুত্থানের সময় যখন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক যখন তারা ডিবি অফিসে ছিল, তখন যারা সেকেন্ড লেয়ারে যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু আসলে যে কোনো মুহূর্তে গুম করে ফেলা, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা, এই ধরনের একটা পসিবিলিটি তৈরি হয়। তো ওই ধরনের পসিবিলিটিতে রাষ্ট্রের যখন ফোর্স গুলা, রাষ্ট্রের যে ইনস্টিটিউশন গুলা তাদেরকে রক্ষা করার কথা, সেই ইনস্টিটিউশন গুলো দূরীকরণের কারণে তারা কিন্তু আসলে পতিত সরকারের কথাই শুনেছিল, যে কারণে আসলে তাদের কোনো হোপ ছিল না যে কে তাদেরকে রক্ষা করবে। ওই জায়গা থেকে আসলে তারা এম্বাসি গুলোর সাথে যোগাযোগটা করছে, এটা অন্য জি কোনো উদ্দেশ্য না। জি 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 এটি একটা পুরনো আলোচনা, অনেক ধন্যবাদ। দেখা যাক সামনের আসলে আমার যে আলোচনার আজকের বিষয়বস্তু যে মূল ছিল যে সামনে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কোথায় গিয়ে দাঁড়ায়, ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো, গণপরিষদ নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন, সেই বিষয়গুলোতে আসলে আপনাদের ঐক্যমতে এসে পৌঁছায় কিনা, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা সামনে, আমরা নিশ্চয়ই সেটার দিকে সবাই